সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম বায়োলজি ক্লাসে। তো তোমরা সবাই জানো যে আমরা এসএসসি 27 ব্যাচের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি এবং আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কোষ বিভাজন এবং আমাদের টপিক হচ্ছে মাইটোসিসের ধাপসমূহ। আজকে আমরা লেকচার 2 পড়াবো। সো লেকচারটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের পেসমেকার পেজ থেকে লেকচারটা নেওয়া হচ্ছে এবং যে কোনো স্টুডেন্ট ক্লাস দেখতে পারবে। ক্লাসে অলরেডি যারা জয়েন করেছো তারা কিন্তু কমেন্ট করতে পারো এবং তোমাদের পড়ালেখার বর্তমান অবস্থা, রেজাল্ট পরবর্তী তোমাদের যে অনুভূতি অথবা আগের ক্লাস থেকে কোনো রকম সমস্যা বা কনফিউশন থাকলেও তুমি কিন্তু ক্লিয়ার করতে পারো। ওকে, সো অলরেডি একজন কমেন্ট করেছে আনন্দ দে। ওকে, হাই ভাইয়া, কেমন আছেন? সৃষ্টিকর্তা ভালো রেখেছেন। তোমরা কেমন আছো ভাইয়া? ওকে, বাকি যারা ক্লাসে আসো সবাই কিন্তু একটু কমেন্ট করতে পারো। সবার সাথে আমরা 1-2 মিনিট কনভারসেশন কন্টিনিউ করার পর আমরা কিন্তু আমাদের মূল ক্লাসে চলে যাব। তো ক্লাসে আরো জয়েন করেছে দেবজিৎ বসাক। ওকে, আমার খুব কাছের এক ছোট ভাই, খুব পছন্দের একটা মানুষ। ওকে, ত্রিশী দেবনাথ। ওকে, আমার পছন্দের সবাই আজকে আসলে কমেন্ট করতেছে। ওকে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আর সবার উদ্দেশ্যে এটাই বলবো যে সৃষ্টিকর্তা ভালো রেখেছেন এবং আমি আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা বা আপনারা বা তোরা সবাই ভালো আছেন। ওকে, যার যার অ্যাঙ্গেল থেকে ভালো আছেন। ওকে, ক্লাসে আরো জয়েন করেছে নুসরাত জাহান মেঘলা, থ্যাঙ্কস লট। ওকে, সো সবার সাথে একটু কথা বললে আসলে ভালো লাগে। আর তোমরা সবাই জানো অস্ট্রেলিয়াতে যেহেতু ইংলিশ হচ্ছে প্রচলিত ল্যাঙ্গুয়েজ, অস্ট্রেলিয়ানদের একটা ভাষা আছে। এই ভাষাটা তোমার যারা অ্যাবরিজিনাল মানে যারা অস্ট্রেলিয়ান আদিবাসী ওরা ব্যবহার করে, ওরা বুঝতে পারে। এটা এখানের যারা ইমিগ্রেন্ট অথবা যারা আসলে কি বলবো ইলাইট সোসাইটি, তারা আসলে ওই অ্যাবরিজিনাল ভাষাটা আসলে বুঝতে পারে না। বুঝতে পারছো? সো অস্ট্রেলিয়ান কিন্তু একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে, ওইটা আমাদের পক্ষে সম্ভব না। সো আমরা যেহেতু ইংলিশে কমিউনিকেট করি, বাংলায় কথা বলার সুযোগ খুব কম। সো তোমাদের সাথে বাংলায় কথা বলার একটা সুযোগ হয়, মন খুলে একটু কথা বলতে পারি এবং সুখ দুঃখ আর কি শেয়ার করতে পারি। কথা বুঝতে পারছো? যে সুখ দুঃখ শেয়ার করবো একটু ভালোভাবে শেয়ার বা এক্সপ্রেস না করলে কিন্তু ভিতরটা হালকা লাগে না, তাই না? অনেক সময় দেখা যায় একা একা অনেক সময় ফ্রাস্ট্রেশন কাজ করে, বাট ক্লাসে আসলে কিন্তু কিছুটা আমার সেই ফ্রাস্ট্রেশন কেটে যায়। ওকে, আচ্ছা, সো আবু বকর, ওকে, আনন্দ দে। সো সবাইকে থ্যাংক ইউ। চলো আমরা ক্লাস শুরু করি। তো এখানে তোমার আমরা কোষ বিভাজন থেকে আজকে পড়ব মাইটোসিসের ধাপসমূহ। মাইটোসিসের ধাপসমূহ এবং এটা হচ্ছে লেকচার 2। ঠিক আছে, লেকচার 1 কিন্তু আমাদের পেসমেকার পেজেই দেওয়া আছে, তোমরা ওইখান থেকে লেকচার 1ও দেখতে পারো। দেখো আমরা আজকে পড়বো মাইটোসিস নিয়ে। সো মাইটোসিস থেকে যদি তোমার উদ্দীপক আসে, উদ্দীপকটা কিভাবে আসতে পারে? ধরো একটা মাতৃকোষ 2n, এইখান থেকে দেখা যাবে যে দুইটা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে এবং প্রত্যেক কোষেই ক্রোমোসোম সংখ্যা এই মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে। সো এইভাবে মানে এইরকম একটা সিনারিও দিয়ে কিন্তু উদ্দীপক আসতে পারে, উদ্দীপক আসতে পারে। ঠিক আছে, তো তুমি দেখবা যে মাতৃকোষ কি ছিল? মাতৃকোষ ছিল 2n, মানে তার ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 2n, আর নিচে হচ্ছে অপত্য কোষ, এই অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যাও দেখো 2n। সো যে যে কোষ বিভাজনে একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম
বিভিন্ন জটিল মাধ্যমিক পর্যায়ের মাধ্যমে বিভক্ত হয়ে একটি মাতৃকোষ থেকে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে বলা হয় মাইটোসিস। সো মাইটোসিসের সংজ্ঞা, এই সংজ্ঞা কিন্তু আমরা হাসান স্যারের বই থেকে পড়বো, ঠিক আছে? সংজ্ঞাটা আমরা হাসান স্যারের বই থেকে পড়বো, বিকজ সংজ্ঞার যে কনসেপ্ট বা বেসিক সেটা কিন্তু আমি তোমাকে বুঝাই দিচ্ছি। তাহলে যে কোষ বিভাজনের ফলে একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভিন্ন জটিল মাধ্যমিক পর্যায়ের ভিতর দিয়ে অগ্রসর হয় এবং সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষে পরিণত হয়, তাকে বলা হয় মাইটোসিস। ওকে, সো মাইটোসিসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে কিছু কমন কিওয়ার্ড আছে, দেখবা সম আকৃতি, সমগুণ সম্পন্ন, সমান। সো মাইটোসিসের যত বৈশিষ্ট্য আছে সব জায়গায় দেখবা যে এই শব্দগুলা সমান, সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন, এই সব শব্দগুলা থাকবেই। ওকে, সো সমান, সম আকৃতি, সমগুণ সম্পন্ন থাকলে তুমি নিশ্চিতভাবে ধরে নিবা প্রক্রিয়ার নাম কি? মাইটোসিস। আর গত ক্লাসে বলছিলাম যে অ্যামাইটোসিসেও একটা কোষ থেকে দুইটা কোষ হয়, মাইটোসিসেও একটা থেকে দুইটা কোষ হয়, কিন্তু পার্থক্য হচ্ছে অ্যামাইটোসিসে প্রত্যক্ষ বা সরাসরি কোষ বিভাজন ঘটে, কিন্তু মাইটোসিসে পরোক্ষ কোষ বিভাজন ঘটে। এবং মাইটোসিসের কোষ বিভাজনকে বিভিন্ন জটিল মাধ্যমিক পর্যায়ের অন্তর্ভুক্ত করা যায়। আর বর্ণনার সুবিধার জন্য মাইটোসিসকে 5টি পর্যায়ে ভাগ করা গেছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং কি টেলোফেজ। সো তোমরা আসলে এই বিষয়ে অবগত। আমরা সংজ্ঞা এবং আরেকটা হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিসের বৈশিষ্ট্য, এই দুইটা টপিক আমরা হাসান স্যারের বই থেকে পড়ব, ঠিক আছে? সো এই দুটো টপিকের রেফারেন্স হচ্ছে হাসান স্যার, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। ওকে, আর আমি নিজেও মেন বই যখন খুলবো মেন বই থেকে তোমাকে এটা দেখাই দিব, ঠিক আছে? এবার দেখো একটা কমন প্রশ্ন, যে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয় কেন? ঠিক আছে, তাহলে মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয় কেন? এটা একটা কমন কোশ্চেন। সো যদি এই প্রশ্নটা তোমার সিকিউ খ অনুধাবনে আসে, তুমি এটা মনে রাখবা 3 স্টার টপিক এই কোশ্চেনটা, এবং তুমি অ্যান্সার কিভাবে করবা। সো এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য তোমার সংজ্ঞা লিখতে হবে। সংজ্ঞা প্লাস হচ্ছে এই অংশটুকু দিতে পারো। সংজ্ঞা লেখার পর তুমি এই অংশটুকু দিতে পারো। প্রথমে বলবা যে মাইটোসিস কাকে বলে, দেন তুমি এই চিত্রটা তুমি দিতে পারো, জাস্ট এইটুকু। এবং এরপরে সামারি টানবা যে মাইটোসিস প্রক্রিয়াতে অ্যানাফেজ পর্যায়ে, ঠিক আছে, মাইটোসিস প্রক্রিয়াতে অ্যানাফেজ পর্যায়ে মাতৃকোষের অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার কি থাকে? সমান থাকে। ওকে, সো আবার রিপিট করতেছি, তাহলে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? এই প্রশ্ন যদি আসে 2 নাম্বারের জন্য, তুমি মাইটোসিসের সংজ্ঞা বলবা। সংজ্ঞা বলার পরে তুমি মাইটোসিসের মধ্যে এইটুকু তুমি ছবি দিবা। ছবি দেওয়ার পরে নিচে তুমি লিখবা যে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা হুবহু মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার কি থাকে? সমান থাকে। তাই মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়। অথবা আরেকটু ঘুরে বলতে পারো, মানে লাস্টের লাইনে, যে মাইটোসিসের যে অ্যানাফেজ পর্যায়ে আছে, মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে দেখা যায় যে মাতৃকোষের সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হওয়ার ফলে, ওকে, এটা উল্লেখ করতে পারো, অ্যানাফেজ পর্যায়ে মাতৃকোষের সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হওয়ার ফলে
অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা হুবহু মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে, তাই মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন। তার মানে এই প্রশ্নটা আসলে আমরা কি কি লিখবো, তাহলে সংজ্ঞা লিখবো প্লাস আমরা এই চিত্রটা দিব প্লাস হচ্ছে আমরা কি লিখবো যে মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্তির ফলে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা হুবহু মাতৃকোষের সমান থাকে। এইটা হচ্ছে মেইন লাইন, মনে থাকবে। সো আমি এক জায়গাতে সবগুলো লেখা আনার জন্য আসলে একটু কনজেস্ট করে লিখলাম, তোমরা আশা করি বুঝতে পারবা। তাহলে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, এটা বললে তুমি মাইটোসিসের সংজ্ঞা দিবা, তারপরে এই ছবিটা দিবা এবং লাস্টে এই লাইনটা থাকতে হবে যে মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্তির ফলে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা হুবহু মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে, তাই মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়। সো আশা করি তুমি এটা ক্লিয়ার। এবং আমি এতবার রিপিট করার কারণ হচ্ছে এরকম প্রশ্ন বারবার রিপিট হয় এবং বোর্ড বা কলেজের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসো যে মাইটোসিস কোথায় ঘটে। মাইটোসিস কোথায় ঘটে, এটা একটা এমসিকিউ টপিক বা মাঝে মাঝে এটা সিকিউ খতে আসতে পারে। তাহলে মাইটোসিস কোথায় ঘটে এটা আমরা দেখি যে এমসিকিউতে আসতে, এমসিকিউ এবং সিকিউ খ টুইস্টার, মাইটোসিস কোথায় ঘটে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটু কমেন্ট দেখি যে তোমরা আসলে কি বলতে চাচ্ছ। অতে কি বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আনন্দ বলছে অফলাইনে কবে থেকে শুরু করবেন। অফলাইনে আগস্ট মাসে শুরু করতে পারি, তবে অফলাইনে যে আমি নিরবিচ্ছিন্নভাবে পড়াবো এইটা আসলে ব্যাপারটা এরকম না। এমনটা হইতে পারে যে অফলাইন অনলাইন মিলিয়ে পড়াবো, হয়তো একটা কোর্স ছাড়লাম, কিছু অংশ অফলাইনে পড়ালাম, কিছু অংশ অনলাইনে পড়ালাম, এরকমটা হইতে পারে, কিন্তু একদম কন্টিনিউয়াসলি অফলাইনে পড়াবো এইটা খুবই আনলাইকলি। ঠিক আছে। আবু আল সিফাত খান, না ভাইয়া ভুলি নাই তোমাদের, অবশ্যই মনে রাখছি। সো মাঝে মাঝেই নক দিবা, তোমরাও আমার খোঁজ খবর নিবা, আমিও তোমার খোঁজ খবর নিব। ঠিক আছে। ওকে, আরো কমেন্ট করছে নুশরিকা শাহরিন। ওকে, বাকি আরো যদি কেউ কমেন্ট করো আমাকে একটু জানাইও, আমি আপাতত কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। হুমাইরা মাহি, ওকে, বলছে ভাইয়া, হুমাইরা মাহি বলছে ভাইয়া কয়টা লেকচার হবে এই চ্যাপ্টারের উপর। 6টা লেকচার হবে এই চ্যাপ্টারের উপর, 6টা লেকচার হবে। ঠিক আছে। আচ্ছা, জিহাদ ভাই ক্লাসে জয়েন করছে। ওকে, আমাদের বাংলার বস জিহাদ ভাই। ওকে, জিহাদ ভাইয়ের জন্য শুভকামনা এবং আশা করি জিহাদ ভাইয়ের ব্যাচে এসএসসি 27-এর অনেক স্টুডেন্ট ভর্তি হবে, খুব খুব দুর্দান্ত পড়ায়। ওকে, ত্রিশি দেবনাথ বলছে 2021 সালে এই টপিকের উপর দাদার ক্লাস করেছিলাম, ময়মনসিংহ শহরে বাড়ির জন্য অনেক ভাই সেরা, থ্যাংকস লট। এবং অফলাইনে আমি যত কদিন পড়াইছি আমার কাছে মনে হয় যে ময়মনসিংহ শহরে আমার স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি সব থেকে বেশি ছিল, অনলাইনে ভিন্ন কেস। ওকে, সো অনলাইনে যেহেতু আমি খুবই নিউ এবং খুব হুট করে উইথাউট এনি প্ল্যানিং শিফট করছি, সো অনলাইন নিয়ে হয়তো আমাকে সময় দিতে হবে বা কাজ করতে হবে, সো সবার কাছে সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, এখন দেখো মাইটোসিস
মাইটোসিস কোথায় ঘটে? এখানে দেখো জীবের সকল অঙ্গ প্রত্যঙ্গে, ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গে মাইটোসিস ঘটে। জীবের সকল অঙ্গ প্রত্যঙ্গে মাইটোসিস ঘটে। জীবের দৈহিক বৃদ্ধিতে মাইটোসিসের ভূমিকা রয়েছে। জীবের দৈহিক বৃদ্ধিতে মাইটোসিসের ভূমিকা রয়েছে। জননাঙ্গের গঠন ও বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। মাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। জননাঙ্গের গঠন ও বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। জননাঙ্গের গঠন ও বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়া হয়ে থাকে। এছাড়া দেখো উদ্ভিদের মূল কাণ্ড ও শাখা প্রশাখার বিস্তার মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে। ঠিক আছে, তাহলে উদ্ভিদের সকল অঙ্গ প্রত্যঙ্গে মাইটোসিস ঘটে। এখানে শুধুমাত্র ব্যতিক্রমটা হচ্ছে জনন কোষ সৃষ্টি। ঠিক আছে, জনন কোষ সৃষ্টি, তার মানে শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি মায়োসিস প্রক্রিয়ায় ঘটে। তাহলে জনন কোষের সৃষ্টি, শুক্রাণু ও ডিম্বাণুর সৃষ্টি, এইটা মায়োসিস প্রক্রিয়ায় ঘটে। তাহলে চলো আমরা একটু রিপিট করি ফুল কনসেপ্টটা। তাহলে মাইটোসিস প্রক্রিয়াটা কোথায় ঘটে? এটা এমসিকিউ বা সিকিউতে আমরা প্রশ্ন পেয়ে থাকি। তো তোমরা বলবা জীবের সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই মাইটোসিস ঘটবে। জীবের যে দৈহিক বৃদ্ধি, এই দৈহিক বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। জননাঙ্গের গঠন ও বৃদ্ধিও কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় হয়। তাহলে জননাঙ্গ বলতে কাকে বোঝায়? জননাঙ্গ বলতে হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়। তাহলে জননাঙ্গ মানে কি? শুক্রাশয়। সো শুক্রাশয়ের ইংরেজি কি? টেস্টিস। শুক্রাশয় ইংরেজি কি? টেস্টিস। ওকে, আর আরেকটি হচ্ছে জননাঙ্গের মধ্যে ডিম্বাশয়। ডিম্বাশয়ের ইংরেজি হচ্ছে ওভারি। তাহলে জননাঙ্গ বলতে শুক্রাশয় বা টেস্টিস ও ডিম্বাশয় বা ওভারিকে বোঝায়। তাহলে জননাঙ্গের গঠন ও বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। নেক্সট হচ্ছে দেখো উদ্ভিদের মূল কাণ্ড, শাখা প্রশাখার বিস্তার। তাহলে উদ্ভিদের মূল কাণ্ড এবং শাখা প্রশাখার বিস্তার এগুলোও মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে। ব্যতিক্রম কি? ব্যতিক্রমটা হচ্ছে যে জনন কোষ সৃষ্টি, শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি মায়োসিস প্রক্রিয়ায় ঘটে। তাহলে ব্যতিক্রম হচ্ছে জনন কোষ সৃষ্টি, শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি, এই পার্টটুকু, ঠিক আছে, শুধুমাত্র মায়োসিস প্রক্রিয়ায় ঘটে। কিন্তু জনন কোষ সৃষ্টি বাদ দিলে, মানে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি বাদ দিলে, এই যে জননাঙ্গ বলতেছি, জননাঙ্গ মানে শুক্রাশয় ডিম্বাশয়ের গঠন, তাদের যে বৃদ্ধি, এইটা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে। সো স্টুডেন্ট লাইফে সব থেকে বেশি কনফিউশন হয় জননাঙ্গ আর জনন কোষ নিয়ে। তাহলে জননাঙ্গ মানে শুক্রাশয় এবং ডিম্বাশয়, আর জনন কোষ মানে কি? শুক্রাণু ও ডিম্বাণু। সো জনন কোষের সৃষ্টি বললে মায়োসিস, জননাঙ্গের সৃষ্টি, জননাঙ্গের গঠন বৃদ্ধি বললে মাইটোসিস। আর দেখো আরেকটা বিষয় হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, মানে শুক্রাণু ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি, ওকে, সেটাও কিন্তু মাইটোসিস। জনন কোষের সংখ্যা বৃদ্ধিও মাইটোসিস। তাহলে মনে রাখবা সবকিছুই মাইটোসিস,
এক্সেপ্ট জনন কোষ সৃষ্টি মানে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি, শুধু এই একটা লাইন হচ্ছে মায়োসিস। বাকি যতভাবেই তোমাকে পেছানোর চেষ্টা করুক সবকিছু অ্যান্সার কি হবে? মাইটোসিস হবে। সো এই চ্যাপ্টার যখন আমি পড়বো মায়োসিস কোথায় ঘটে, মাইটোসিস কোথায় ঘটে, এই দুইটা কনসেপ্ট আমরা খুব কেয়ারফুলি পড়বো এবং সেখানে আমরা এই পার্থক্যগুলা কি করব? অবজার্ভ করব। ঠিক আছে? ওকে, আমরা একটু মেন বইতে যাই। চলো মেন বই থেকে আমরা 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করব এবং সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করব যে তোমার অতিরিক্ত কিছু পড়তে হবে কিনা। এরপরে আজকে আমরা মাইটোসিস প্রক্রিয়ার যে 5টা ধাপ, একদম 5টা ধাপের মূল যে কনসেপ্ট, মূল কনসেপ্ট এবং পাশাপাশি ছবি তোমাকে বুঝাই দিব। ওকে, এবং তোমাদের যেহেতু আজকে এমসিকিউ পরীক্ষা ছিল, আশা করি সবাই পরীক্ষায় পার্টিসিপেট করছো। আমরা বলছি যে আমরা আগের ক্লাসে যেটা পড়াবো সেই পড়ানোর আলোকে আমরা কিন্তু পরের দিন মানে পরের ক্লাসে পরীক্ষা নিব। ঠিক আছে? অর্থাৎ যেদিন ক্লাস ওই দিনই পরীক্ষা হবে। বুঝতে পারছো? তাহলে যেদিন ক্লাস ওই দিন পরীক্ষা হবে, তবে পরীক্ষার টপিক থাকবে আগের ক্লাসের যে কন্টেন্ট সেটার উপর কিন্তু পরীক্ষা হবে। যেমন ধরো তোমার যদি রবিবার ক্লাস হয় তাহলে পরীক্ষা হবে মঙ্গলবার তো একটা ক্লাস, আবার মঙ্গলবার ক্লাস হইলো পরীক্ষা কি হবে? বৃহস্পতিবার হবে। সো তোমার ব্যাচ যদি রবি মঙ্গল বৃহস্পতি হয়, তোমার ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি এবং সাথে পরীক্ষা কিন্তু ওই দিনই হবে। আর পরীক্ষাটা থাকবে আগের লেকচারের উপরে। সো আশা করি এগুলো তোমরা সবাই ক্লিয়ার। কোনো বিষয়ে কনফিউশন হইলে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, অথবা তোমাদের যে বায়োলজি অনলাইন কোঅর্ডিনেটর রাবিয়া আপুর সাথে যোগাযোগ করতে পারো। ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা, তারপর শীট, দাগানো বই, পরীক্ষা, ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে যুক্ত করা, ওকে, যে কোনো প্রবলেম ম্যানেজমেন্ট সংক্রান্ত রাবিয়া আপুর কাছে যোগাযোগ করতে পারো। কোনো টপিক বুঝতে পারো নাই, টপিকের মধ্যে কনফিউশন আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। ওকে, সো আমরা তোমাকে 24/7 মানে যে কোনো সময় সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, এখন দেখো আমরা তাহলে ওই কথাগুলো একটু তোমাকে ক্লিয়ার করে দেই। এই দেখো মাইটোসিস, তাহলে মাইটোসিস মানে সমীকরণিক কোষ বিভাজন, এটা আগের থেকে আমরা জানি। এবং মাইটোসিসের মধ্যে একটা আছে নিউক্লিয়াসের বিভাজন যাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এটা গত ক্লাসেই পড়াইছি। এবং আরেকটি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন যাকে বলা হয় সাইটোকাইনেসিস। দেখো এখানে সংজ্ঞা দিচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয়, তাই মাইটোসিস কোষ বিভাজন। তবে আমার কাছে এই সংজ্ঞাটা ভালো লাগে নাই। আমার কাছে সংজ্ঞাটা ভালো লাগে হচ্ছে পরেরটা, যে কোষ বিভাজনে একটি দেহকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুইটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুইটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুইটি অপত্য কোষে পরিণত হয়, সেই কোষ হচ্ছে মাইটোসিস। সো আমার কাছে আসলে ভালো লাগছে হচ্ছে পরের সংজ্ঞাটা। ওকে, সো তোমরা পরের সংজ্ঞাটা পড়তে পারো। তারপরে দেখো নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস প্রথম লক্ষ্য করেন কে? অ্যান্সার হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং কিন্তু নিউক্লিয়াসের বিভাজন প্রথম দেখতে পান এবং নাম দেন ক্যারিওকাইনেসিস। পরে পূর্ণ বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। ওকে, কারণ আসলে কোষ বিভাজনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, বা নিউক্লিয়াসের বিভাজনটাই আসলে কোষ বিভাজন, বা কোষ বিভাজন বলতে নিউক্লিয়াসের বিভাজনকে বোঝায়। সাইটোপ্লাজমের বিভাজনের থেকে নিউক্লিয়াসের বিভাজনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ নিউক্লিয়াস হচ্ছে কি? কোষের মস্তিষ্ক। সো কোষের মস্তিষ্ক যদি বিভাজিত হয়ে যায়, কপি তৈরি হয়ে যায়, সুতরাং নতুন একটা কোষ তৈরি হইতে খুব বেশি সময় লাগবে না। ওকে, সো আশা করি তোমরা এগুলো একটু ভালো করে চেক করবা মেন বই থেকে। নেক্সট আসো, এই যে এখানে কিন্তু লেখা আছে মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার সহ লম্বালম্বিভাবে সমান 2 অংশে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার কি থাকে? সমান থাকে। তাই মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়। দেখো তাহলে আমরা সংজ্ঞা লিখবো, ওই ছবি দিব, প্লাস এই লাইনগুলো আমরা কি করব? অ্যাড করব। ওকে,
তাহলে মাইটোসিসের মধ্যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার লম্বালম্বি ভাবে দুটি অংশে বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষ দুটিতে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যা সমান থাকে, তাই এটাকে সমীকরণিক বা ইকুয়েশন বিভাজন বলা হয়। তো আশা করি এটা ক্লিয়ার। এবার দেখো মাইটোসিস কোথায় ঘটে। মাইটোসিস প্রাণী এবং উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে, যেমন উদ্ভিদের কাণ্ড, তার শাখা প্রশাখা, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে ঘটে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ার ফল। জননাঙ্গের গঠন এবং বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। সো আমি কিন্তু কিওয়ার্ড গুলোতে মার্ক করছি এবং এগুলো অলরেডি তোমাকে নোট করায় দেওয়া হয়েছে। নেক্সট আসো, আমরা মাইটোসিসের বৈশিষ্ট্য নিয়ে একটু পড়ি। তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্যটা কি? এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বি ভাবে তথা অনুদৈর্ঘ্যে দুইটি ক্রোমাটিডে কি হয়, বিভক্ত হয়। তাহলে এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বি ভাবে তথা অনুদৈর্ঘ্যে দুইটি ক্রোমাটিডে কি হয়, বিভক্ত হয়। প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোসোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। কাজেই অপত্য কোষেই ক্রোমোসোম সংখ্যা দেখো কি থাকে, সমান থাকে। অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোসোমগুলোর প্রতিটি লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের নিউক্লিয়াসে প্রবেশ করে। অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা কি থাকে, সমান থাকে। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। তাহলে দেখো যতগুলা বৈশিষ্ট্য বললাম সব জায়গাতে তুমি দেখো সমান, সম আকৃতি, সমগুণ সম্পন্ন, এই কথাগুলো দিয়ে কিন্তু তোমার স্পেসিফিক করা যায় যেটা মাইটোসিস প্রক্রিয়া। সো এটাও কমপ্লিট হয়ে গেল। আমরা প্রথম লেকচারে কিন্তু কোষ চক্র এবং ইন্টারফেস এইটা নিয়ে কিন্তু আমরা প্রথম লেকচারে কিন্তু আলোচনা করছি এবং এই ছবিটা আমরা দেখায় ফেলছিলাম এবং আমরা বলছিলাম এই ছবিতে কিন্তু প্রচুর পরিমাণ উদ্দীপক আসে, তাই না? এই চেতনা উদ্দীপক আসে, স্পেশালি যে এই পার্টটুকু, এই পার্ট হচ্ছে কি মাইটোসিস। এবং মাইটোসিসের মধ্যে ধাপ কয়টা, 5টা। তাহলে 1 2 3 4 5। তো যদি 5টা হয়, প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে প্রোফেস, তারপর হচ্ছে তোমার প্রোমেটাফেস, এটা হচ্ছে মেটাফেস, এটা অ্যানাফেস এবং এটা কি টেলোফেস। সো প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং কি টেলোফেস, তাই না? ওকে। আর যদি কখনো ধাপ 5টার জায়গায় 4টা দেয় তাহলে কোনটা বাদ যাবে, কমেন্টে জানাও। যদি ধাপ 5টার জায়গায় 4টা দেয় তাহলে আমরা কোন ধাপটা কি স্কিপ করব, ঠিক আছে? এবং এই প্যাটার্নের উদ্দীপক খুব কমন। আমি যেটুকু আজকে আলোচনা করছি যে এমন একটি কোষ বিভাজন যাকে সমীকরণিক বিভাজন বলা হয়, এমন একটি কোষ বিভাজন যেটা দৈহিক কোষে ঘটে, সম আকৃতি সমগুণ সম্পন্ন নতুন অপত্য কোষের সৃষ্টি হয়, বা অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা সমান থাকে। সো যদি এরকম মানে কনসেপ্ট আসে, মানে মাইটোসিসের সংজ্ঞা, মাইটোসিস কোথায় ঘটে, এটা সমীকরণিক বিভাজন, ওকে, এইসব কথা দিয়ে যদি উদ্দীপক আসে তুমি তো বুঝতে পারতেছো সেটা হচ্ছে মাইটোসিস। যদি কোষচক্র দিয়ে এরকম ছবি আসে এবং এইটুকুকে মার্ক করে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে মাইটোসিস। এখান থেকে যে কোনো 2টা বা 3টা ধাপের ছবি চাইতে পারে, বলতে পারে যে 2 3 এবং 4 নাম্বার ধাপের ছবি অঙ্কন করো, তাহলে প্রোমেটাফেস, মেটাফেস এবং অ্যানাফেস, বুঝতে পারছো, এইভাবে আসতে পারে। অথবা বলতে পারে যে উদ্দীপকে যে বিভাজন পর্যায়ে দেখানো হয়েছে সেই বিভাজন পর্যায়ের সবগুলো ধাপের শুধু ছবি অঙ্কন করো। অর্থাৎ মাইটোসিসের মধ্যে যে 5টা ধাপ আছে ওই 5টা ধাপের শুধু ছবি, কোনো ডেসক্রিপশন দরকার নেই। তাহলে যখন দুইটা ধাপ আসবে, দুইটা ধাপ আসলে ছবিও আসবে, ডেসক্রিপশনও আসবে। আর যদি তোমার সবগুলো ধাপই আসে, বেশিরভাগ ক্ষেত্রে শুধু ছবি আসে। সো আশা করি কোশ্চেনের প্যাটার্ন নিয়ে তোমরা ক্লিয়ার। এখন বলো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, আমাদের কিন্তু নিউ বায়োলজি সেন্সেশন ইন ময়মনসিংহ টাউন সায়েদ মাহমুদ মাহি ভাইও কিন্তু আমাদের ক্লাসে জয়েন করছে। থ্যাংকস লট মাহি। এবং মাহি অফলাইনে দুর্দান্ত পড়ায়। সো আমার বিশ্বাস স্টুডেন্টরা পেসমেকারের অফলাইন সার্ভিসে মাহি ভাইয়ের মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। ওকে, নেক্সট হচ্ছে ক্লাসে জয়েন করছে স্বপ্ন মুস্তারি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তারপর আরিয়ান রহমান আহাদ। ওকে আহাদ, শুভকামনা তোমার জন্য।
বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে আমরা নেক্সট অংশে যাব, পরবর্তী স্লাইডে যাব। তাহলে মাইটোসিসের পর্যায় সমূহ, মাইটোসিসের পর্যায় মানে হচ্ছে ক্যারিওকাইনেসিসের ধাপ, তাই না? কারণ মাইটোসিস বলতে আসলে ক্যারিওকাইনেসিসকে বোঝায়। তাহলে এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস এর ধাপ সমূহ। ক্যারিওকাইনেসিস ধাপ সমূহ তোমরা সবাই জানো যে প্রথম হচ্ছে প্রোফেজ। আমি যেটা প্রশ্ন করছিলাম যদি 4টা ধাপ ধরা হয় তাহলে কোন ধাপটা আমরা বাদ দিব, কমেন্ট করতে বলছিলাম। সো তোমরা কি কমেন্ট করছো সবাই? তাহলে 1 নাম্বার হচ্ছে প্রোফেজ, 2 নাম্বার প্রোমেটাফেজ, 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে মেটাফেজ, 4 নাম্বার হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ, এবং 5 নাম্বার হচ্ছে টেলোফেজ, টেলোফেজ। তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং কি টেলোফেজ। এই 5টা ধাপকে আমরা এখন ধারাবাহিকভাবে বর্ণনা করব। তবে যদি বলি কোন 2টা ধাপ পরীক্ষাতে বেশি আসে, অ্যান্সার হচ্ছে 3, 4, মেটাফেজ এবং অ্যানাফেজ। এটা সিকিউ এবং ঘ 3 স্টার। আর বাকিগুলো মানে প্রোফেজ, প্রোমেটাফেজ এবং টেলোফেজ, বাকিগুলো 2 স্টার। সো তোমার যদি শুধুমাত্র 2টা ধাপ আসে তাহলে তুমি শিওর থাকো মেটাফেজ বা অ্যানাফেজ থেকে আসবে। আর যদি 5টা ধাপই আসে তাহলে তো কোনো কথাই নাই। আর প্রোফেজ, প্রোমেটাফেজ এবং টেলোফেজ এগুলো হচ্ছে টুইস্টের টপিক। তো প্রশ্ন এরকম আসবে, 2টা ধাপ আসলে ছবি প্লাস ডেসক্রিপশন, আর যদি 5টা ধাপই আসে তাহলে শুধু ছবি। ওকে, এবং ছবি আঁকা শিখতে হবে, ছবি আঁকতে হবে, এটা মাস্ট। ঠিক আছে, ছবি আঁকতে হবে, এটা মাস্ট। সো আমরা আশা করি এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধাপে আমরা যাইতে পারি। তো প্রথমেই হচ্ছে প্রোফেজ, তাই না? প্রোফেজ বা আদ্য পর্যায়, প্রোফেজ বা আদ্য পর্যায়। এখানে আসলে কি ঘটে? এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী, সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়। নেক্সট হচ্ছে প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে, তাহলে প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে 2টি অপত্য সূত্র বা ক্রোমাটিডে বিভক্ত হয়। পরের পয়েন্ট হচ্ছে ক্রোমোসোমগুলোতে জল বিয়োজন শুরু হয়, ফলে এরা ক্রমাগত খাটো মোটা ও স্পষ্টভাবে দৃষ্টিগোচর, ফলে এরা ক্রমাগত খাটো মোটা এবং স্পষ্টভাবে দৃষ্টিগোচর
হতে থাকে। নেক্সট হচ্ছে তোমার রঞ্জক ধারণ ক্ষমতা। ক্রোমোসোম গুলোর রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্রোমোসোমগুলো রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে স্পিন্ডল তন্তুর সূচনা ঘটে। আর আরেকটা পয়েন্ট উপর লিখতেছি, সেটা হচ্ছে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। ঠিক আছে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। সো আমরা এই পয়েন্টগুলা কিন্তু প্রোফেজের মধ্যে বলতে পারি, এবং এটাকে বলছে আদ্য পর্যায়। আদ্য মানে হচ্ছে আদি, একদম প্রথম পর্যায়। ওকে, সুতরাং প্রোফেজ সবচেয়ে দীর্ঘস্থায়ী। এটা কিন্তু এমসিকিউ তো আসে, রিটেনেও লিখতে হবে এই পয়েন্টগুলা। সো এই পয়েন্টগুলো এমসিকিউ প্লাস রিটেন দুই জায়গার জন্য খুব ক্রুশিয়াল, এটা কোনো মিস করা যাবে না। এবং সূক্ষ্ম তোমার পার্থক্য থাকবে, এক ধাপ থেকে আরেক ধাপে কিছু সূক্ষ্ম শব্দের প্যাচ থাকবে। ওই শব্দগুলো তুমি যদি ধরতে না পারো বা অপশনে বুঝতে না পারো, তাহলে কিন্তু এমসিকিউ ভুল হয়ে যাবে, এবং রিটেনে দেখা যাবে তুমি এলোমেলো লিখতে পারো। খুব কেয়ারফুল। তাহলে প্রশ্ন করে মাইটোসিসের সব থেকে বড় পর্যায়ের নাম কি বা দীর্ঘ পর্যায়ের নাম কি, অ্যান্সার কি? প্রোফেজ। প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বা ভার্টিক্যালি দুইটি অপত্য সূত্রে পরিণত হয়। এরকম অপত্য সূত্রের নাম কি? ক্রোমাটিড। তাহলে যদি প্রশ্ন করে যে মাইটোসিসের কোন ধাপে ক্রোমাটিড সৃষ্টি হয়, অপত্য ক্রোমাটিড সৃষ্টি হয়, বা মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বি দুইটি অপত্য সূত্রে পরিণত হয়, অ্যান্সার হচ্ছে কি? প্রোফেজ। আমি ছবি দেখাই দিব। ক্রোমোসোমগুলোতে কি ঘটে? জল বিয়োজন শুরু হয়, মানে পানি বের হয়ে যায়, পানি বের হওয়া শুরু হয়। ফলে এরা ক্রমাগত খাটো, মোটা এবং স্পষ্টভাবে দৃষ্টিগোচর হতে থাকে। যখন ক্রোমোসোমের ভিতর থেকে পানি বের হয়ে যায়, তখন আস্তে আস্তে তারা চুপসিয়ে যায়। তারা চুপসিয়ে গিয়ে তাদের ক্রোমাটিন গুলা, মানে ক্রোমোসোমের যে উপাদান তার নাম কি? ক্রোমাটিন। যখন এখানে পানি বের হয়ে যায়, তখন আস্তে আস্তে তারা কি হয়ে যায়? কুঞ্চিত হয়ে যায়, খাটো হয়ে আসে, মোটা হয়ে আসে, এবং আস্তে আস্তে তারা স্পষ্টভাবে কি হয়? দৃষ্টিগোচর হয়। এটা মনে রাখো। ওকে, সো যখনই তার থেকে পানি বের থাকে, এই ক্রোমোসোমের যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, সেই তন্তুগুলো আস্তে আস্তে সংকুচিত হইতে থাকে, ফলে খাটো হয় এবং একটু মোটা হয় আগের থেকে, এবং চোখে স্পষ্টভাবে কি হয়? দৃষ্টিগোচর হয়। ওকে, ক্রোমোসোমগুলোর রঞ্জক ধারণ ক্ষমতা কি হয়? বৃদ্ধি পায়। যখন ক্রোমোসোম থেকে জল বিয়োজন হয়েছে, পানি বের হয়ে গেছে, তখন পানি বের হওয়ার ফলে কিন্তু ক্রোমোসোমগুলো একটু কি হয়েছে? শুষ্ক হয়েছে, একটু শুকনো টাইপের হয়েছে। এখন এই শুকনো জিনিসের মধ্যে তুমি যদি রঞ্জক ঢেলে দাও, ধরো বিশেষ কোনো রং তুমি যদি এখানে ঢেলে দাও, তাহলে রং শোষণ ক্ষমতা কি থাকবে? বেশি থাকবে। তাহলে যে কোনো ড্রাই সারফেসে বা শুকনা জায়গায় রং ঢাললে রঙের শোষণ ক্ষমতা কি থাকবে? বেশি থাকবে। তাই রঞ্জক ধারণ ক্ষমতা কি হয়? বৃদ্ধি পায়। স্পিন্ডল তন্তু সৃষ্টির কি ঘটে? সূচনা ঘটে। এখানে কিন্তু স্পিন্ডল যন্ত্র না, স্পিন্ডল কি? তন্তু। স্পিন্ডল তন্তু সূচনা ঘটে। আর বলছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। এটা দেখো কন্টিনিউয়াস প্রসেস, এখনো কিন্তু পুরোপুরি ঘটে নাই, এখনো ঘটছে বা পুরোপুরি ঘটছে এমন কথা বলা নাই যে এটা ঘটতেছে, মানে চলমান। নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটতে থাকে। সো কি পয়েন্ট ছিল? সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোসোম দুইটা অপত্য সূত্র বা ক্রোমাটিডে বিভক্ত হয়। ক্রোমোসোমগুলোতে জল বিয়োজন হয়। তারপর হচ্ছে ক্রোমোসোমগুলো খাটো, মোটা এবং স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। ক্রোমোসোমগুলো রঞ্জক ধারণ ক্ষমতা কি হয়? বৃদ্ধি পায়। স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন
বিলুপ্তি ঘটতে থাকে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। সো আশা করি তোমরা একদম ক্লিয়ার এটা। এবং এটাতে তো সব থেকে বড় পর্যায় ছিল, সুতরাং পয়েন্টও বেশি ছিল, অন্যান্য পর্যায়ে পয়েন্ট একটু কমবে। আর আমরা ছবি দেখো, এই যে প্রফেসের ছবি এখানে দেখতে পাবো। ছবি দেখো, এই যে তোমার প্রফেস যে জিনিসটা ঘটছে, এটা একটা কোষ। দেখো কোষের মধ্যে কি থাকে, কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর, তার নিচে হচ্ছে কোষ ঝিল্লি, তারপরে কি সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম, তারপরে দেখো ভিতরে এই যে এই অংশটা কি, এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস। সো তোমরা আসলে ক্লিয়ার, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এখন আমরা পড়তেছি কি ক্যারিওকাইনেসিস, মানে নিউক্লিয়াসের ভিতরে কিভাবে ঘটনা ঘটতেছে সেটা আমরা দেখতেছি। এখন দেখো এই নিউক্লিয়াসের ভিতরের মধ্যে এই যে প্রত্যেকটার যে তোমার ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার দেখতে পাচ্ছ, এই সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার গুলো ছাড়া দেখো প্রত্যেকটি ক্রোমোসোমের সূত্র দুইটি অপত্য সূত্রে কি হচ্ছে, বিভক্ত হচ্ছে। তুমি দেখো যে দুইটি সূত্র কিন্তু একদম পৃথকভাবে দেখা যাচ্ছে। সো এই প্রত্যেকটা সূত্রের নাম হচ্ছে কি ক্রোমাটিড। তাহলে আমি আবার রিপিট করতেছি যে সেন্ট্রোমিয়ার ছাড়া প্রত্যেকটি ক্রোমোসোমের দুইটি অপত্য সূত্র সৃষ্টি হয় এবং প্রত্যেকটি অপত্য সূত্রের নাম হচ্ছে কি ক্রোমাটিড। তাহলে যেগুলো সূত্রকে পৃথক করে দেখাচ্ছে এগুলো হচ্ছে ক্রোমাটিড। আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে দেখো এই যে নিউক্লিওলাস এবং যে নিউক্লিয়ার মেমব্রেন, এটার বিলুপ্তি ঘটতে থাকে, স্পিন্ডল তন্তুর সৃষ্টি ঘটে, জলবিচন হয়, রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। বাকিটা কিন্তু থিওরিটিক্যাল কথা। ওকে, তো এখানে যেটুকু দৃষ্টিগোচর করা গেছে সেটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোসোম দুটি অপত্য সূত্রে বিভক্ত হয়েছে এবং সেটা নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের মানে বিলুপ্তি ঘটা শুরু হয়েছে বা চলমান আছে। সো আমরা ছবির সাথে দেখে ফেলবো। ওকে, এবার আসলে 2 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে প্রোমেটাফেস। দেখি তোমাদের একটা কোশ্চেন করছিলাম, তোমরা কারা কারা অ্যান্সার দিচ্ছ। ওকে, এখানে একটু ভুল আসছে, প্রিন্টিং মিস্টেক আছে, আমি ঠিক করে দিব। ওকে, ক্লাসে আর জয়েন করছে আফিয়া দিবা ইনাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওকে, কেমন আছো তোমরা ভাইয়া, জানাও আমাকে। ওকে, আমি বলছিলাম যখন 4টা ধাপ দিবে তখন প্রোমেটাফেসটা বাদ যাবে। 4টা ধাপ হইলে প্রোমেটাফেস বাদ যাবে, কারণ প্রোমেটাফেস খুবই আহ, কম গুরুত্বপূর্ণ, এখানে সিগনিফিকেন্ট কোনো ঘটনা, সো অনেকে এটা স্কিপ করতে চায়। সো এখানে সেকেন্ড স্টেপটা হবে কি, স্টেপটা হবে প্রোমেটাফেস। প্রোমেটাফেস বা প্রাক মধ্য পর্যায়। এখানে কি কি ঘটে, এখানে তোমার দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। ওকে, নেক্সট হচ্ছে স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি অংশকে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর বলা হয়। ঠিক আছে, বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর বলা হয়। নেক্সট হচ্ছে তোমার নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। এরপর হচ্ছে ক্রোমোসোমীয়
ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়, ক্রোমোসোমীয় দেখা যায়, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে। আর হচ্ছে সেন্ট্রোমিয়ারকে আকর্ষণকারী স্পিন্ডল তন্তুকে ট্র্যাকশন ফাইবার বলে, তাহলে সেন্ট্রোমিয়ারকে আকর্ষণকারী স্পিন্ডল তন্তুকে ট্র্যাকশন ফাইবার বলে। সো তাহলে প্রমেটাফেজের মধ্যে বা প্রাক মধ্য পর্যায়ের মধ্যে তাহলে আমরা কি কি আলোচনা করব? দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। ওকে, সো আমরা ছবির মধ্যে দেখবো এটা। এখানে কি বলতেছি? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি। প্রফেজে ছিল কি? তন্তু। আর এখানে কি আসছে? যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের যে মাঝামাঝি অংশ তাকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। তাহলে স্পিন্ডল যন্ত্রের মধ্যে দুটা মেরু থাকে এবং মাঝখানে থাকে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। এখানে কিন্তু ঘটতে থাকে এমন কথা আসে নাই, কি আসছে? ঘটে। ঘটতে থাকে বললে প্রফেস, ঘটে বললে হবে প্রমেটাফেস। ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, আসলে এই পয়েন্টে কি বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে, যখন স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এই যন্ত্রের সৃষ্টি হওয়ার পরে ক্রোমোসোমগুলা ওই স্পিন্ডল যন্ত্রের তোমার স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার জন্য কি করে? তাড়াহুড়া শুরু করে। ওকে, যুক্ত হওয়ার জন্য তোমাদের একটা কম্পিটিশন বা একটা তোমার ওদের মধ্যে একটা আন্দোলিত অবস্থা, ওকে, বিশেষ নাড়াচাড়া দেখা যায়, এটাকে বলতেছে ক্রোমোসোমীয় নৃত্য। বুঝতে পারছো? যেমন ধরো, যদি আমরা শুনি, সাপোজ কথার কথা, তোমরা যারা ময়মনসিংহ শহরে থাকো, ধরো ময়মনসিংহ জিলা স্কুল মোড়ে তোমরা পেসমেকারে পড়াশোনা শেষ করে ধরো যখন ক্লাস থেকে বের হচ্ছ, তখন তোমরা মাইকিং শুনতে পাইলা যে জিলা স্কুল মোড়ে স্টুডেন্টদেরকে ফ্রিতে কিছু গিফট দেয়া হচ্ছে। যখন তুমি ফ্রিতে কোনো কিছু গিফট দেওয়া হচ্ছে বা আকর্ষণীয় কিছু তোমাকে অফার করতেছে ফ্রি অফ কস্ট, তাই না? তখন তোমাদের মধ্যে কিন্তু একটা আগ্রহ বা তোমাদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা, একটা আন্দোলিত অবস্থা, আলোড়ন দেখা যাবে। ঠিক আছে, যে কে কার আগে ওই যেখানে হচ্ছে ক্যাম্পাসিং হচ্ছে, ওকে, যেখানে তোমার মাইকিং করা হচ্ছে, তো সেখানে গিয়ে পুরো বিষয়টা আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবা। বা তোমার যদি ফ্রি গিফট বা এই জিনিসগুলো নেওয়ার সুযোগ থাকে, তাহলে তুমি হয়তো সবার আগে নেওয়ার চেষ্টা করবা। এটা প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য, যে গিফট বা যদি আকর্ষণীয় কোনো কিছু স্পেশালি কোনো গিফট যদি ফ্রিতে পাওয়া যায়, সো এটা সবাই কম বেশি নেওয়ার চিন্তা করে, এটার মধ্যে আসলে দোষের কিছু নাই। সো বিষয়টা এরকম, যখনই স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে, তখন এই ক্রোমোসোমগুলা ওই যন্ত্রের যে তন্তুগুলো আছে, এই তন্তুগুলার প্রতি মানে প্রকট ভাবে আকৃষ্ট হয় এবং ক্রোমোসোমগুলা কে কার আগে গিয়ে তন্তুর মধ্যে গিয়ে যুক্ত হবে, ওদের মধ্যে একটা আন্দোলিত অবস্থা বা আলোড়ন দেখা যায়, যাকে বলছে ক্রোমোসোমীয় নৃত্য বা ক্রোমোসোমাল ড্যান্স। সো পরীক্ষায় প্রশ্ন আসবে, ক্রোমোসোমীয় নৃত্য কোন ধাপে দেখা যায়? অ্যান্সার কি হবে? প্রোমেটাফেজ। এবার দেখো, সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ করে এইরকম স্পিন্ডল তন্তুর নাম আছে কি? ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবারের বাংলা হচ্ছে আকর্ষণকারী তন্তু। তাহলে স্পিন্ডল যন্ত্রের মধ্যে আমরা দেখতে পাইলাম যেসব তন্তু স্পিন্ডল তন্তু যেসবগুলা সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ করে, ওদেরকে বলা হয় ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণকারী তন্তু। ওকে, এগুলা মূল বই থেকে তোমরা কিন্তু আরো পড়তে পারো। সো আমরা চলো একটা ছবিতে চলে যাই। ছবি হচ্ছে, দেখো, এই যে এটা হচ্ছে প্রোমেটাফেজ, এটা প্রোমেটাফেজের ছবি। সো দেখো, একটা স্পিন্ডল যন্ত্র কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে দুইটা মেরুর সৃষ্টি হয়েছে। দেখো, একটা উপরের মেরু আর আরেকটা কিন্তু নিচের মেরু, তাহলে দুইটা মেরু আছে।
আর মাঝামাঝি অঞ্চলের নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। মানে যে এই অঞ্চলটা, এই অঞ্চল নাম হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চল, তাই না? এটা হচ্ছে বিষুবীয়, এই অঞ্চলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল অথবা ইকুয়েটর। বিষুবীয় অঞ্চল অথবা কি ইকুয়েটর। ওকে, এইবার দেখো এই যে ক্রোমোসোম গুলো, এই যে ক্রোমোসোমের যে সেন্ট্রোমিয়ার গুলো, ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলো দেখো স্পিনতন্ত্রের সাথে কিন্তু যুক্ত হইতেছে। কিন্তু দেখো এই সেন্ট্রোমিয়ার গুলো যে কোনো তন্ত্রের সাথে কিন্তু যুক্ত হইতে পারে নাই। ওকে, যেমন আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দেই, দেখো এই তন্ত্রের মধ্যে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ার নাই, তারপরে দেখো এই তন্ত্রের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার নাই, এই তন্ত্রে সেন্ট্রোমিয়ার নাই। আবার দেখো এই যে এইটা এবং এইটা, যেগুলো বেগুনি কালারতে মার্ক করছি, ওইগুলোর সাথে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ার যুক্ত হয় নাই, ওদেরকে বলা হবে নর্মাল স্পিন্ডল তন্তু। আর যেসব স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হবে ওদেরকে বলা হবে ট্রাকশন ফাইবার। ওদেরকে বলা হবে কি ট্রাকশন ফাইবার। তাহলে মনে রাখবা, একটা স্পিনল যন্ত্রে অনেকগুলো স্পিনল তন্তু থাকে, যেসব স্পিনল তন্তু ক্রোমোসোম গুলাকে আকর্ষণ করে এবং ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলো যেসব তন্তুর সাথে কি হয় যুক্ত হয় ওদেরকে বলা হয় কি ট্রাকশন ফাইবার। এবার দেখো লুপ্ত প্রায় নিউক্লিওলাস, দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে এরকম একটা কথা আমরা শুনতে পাইছি। এই যে দেখো এখানে কিন্তু দাগ দিচ্ছে, এই যে ড্যাশ দিয়ে দেখাইছে। সো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, এই কথাগুলো আমরা খুব ভালো করে আসলে অবজার্ভ করব। ঠিক আছে, কোনো কোশ্চেন প্রফেস প্রমেটাফেস থেকে কোনো কোশ্চেন আছে কিনা? আর এই যে আগেই বলছি ক্রোমোসোম গুলার সেন্ট্রোমিয়ার গুলা কি করে, এই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়ার জন্য ওদের মধ্যে একটা আন্দোলিত অবস্থার সৃষ্টি করে। তাহলে ক্রোমোসোমের ওই আন্দোলিত অবস্থা নামই হবে কি ক্রোমোসোমীয় নৃত্য। সো প্রোমেটাফেজ শেষ, এবার চলে আসবে মেটাফেজে। এবার আসে মেটাফেজ। মেটাফেজের মধ্যে কি কি আছে, কি কি লেখা যায় আমি দেখি একটু কোশ্চেন আছে কিনা তোমাদের। কোশ্চেন থাকলে কোশ্চেন আমরা করে দিব, সলভ করে দিব। আমাদের পুরো ক্লাসে শেষ হইতে আরো 15 মিনিট আমাদের সময় লাগতে পারে। সো আশা করি সবাই আরো 15 মিনিট আমাদের সাথেই থাকবা। নতুন কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমি দেখব। আমরা আগেই বলেছি এটার উপর মোট 6টা লেকচার হবে। ওকে, মেটাফেজ। মেটাফেজের মধ্যে কি কি ঘটে প্রথমে দেখো, যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার, ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলো, ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। তাহলে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, একে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, একে মেটাকাইনেসিস, একে মেটাকাইনেসিস বলে, একে মেটাকাইনেসিস বলে। 2 নাম্বার, ক্রোমোসোম বা ক্রোমোসোমের অভ্যন্তরে, ক্রোমোসোমের অভ্যন্তরে ক্রোমাটিনগুলো সংকুচিত হয় এবং ক্রোমাটিনগুলো সংকুচিত হয় এবং অতিমাত্রায় পেঁচিয়ে যায়, অতিমাত্রায় পেঁচিয়ে যায়, যাকে সুপার কয়েলিং বলে, যাকে সুপার কয়েলিং বলে। ঠিক আছে, এর ফলে
ক্রোমাটিনের ঘনত্ব, এর ফলে ক্রোমাটিনের ঘনত্ব বৃদ্ধি পাওয়াকে, এর ফলে ক্রোমাটিনের ঘনত্ব বৃদ্ধি পাওয়াকে কনডেনসেশন বলে। কনডেনসেশন, কনডেনসেশন বলে। সো আমরা তিনটা ধাপ দেখলাম, দুটো ধাপ দেখলাম। 3 নাম্বার ধাপে লিখব যে ক্রোমোসোমগুলো সবচেয়ে বেশি খাটো, মোটা ও স্পষ্ট হয়। ক্রোমোসোমগুলো সবচেয়ে বেশি খাটো, মোটা এবং স্পষ্ট হয়। তোমরা খেয়াল করে দেখো, আমি 3টা পয়েন্ট আপাতত লিখছি, আর 2টা পয়েন্ট লিখবো। সো এটার মধ্যে অনেক সিগনিফিকেন্ট ঘটনা ঘটে, আমরা সেটা ভালো করে দেখবো। ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। তুমি দেখো এখানে যতগুলো ক্রোমোসোম ছিল প্রত্যেকের সেন্ট্রোমিয়ার দেখো একই লেভেলে আছে, একদম এই যে বিষুবীয় অঞ্চল বরাবর আছে। তাহলে প্রত্যেকটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার একই লেভেলে আসছে বা বিষুবীয় অঞ্চলে আসছে। তাহলে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলোর এরকম বিষুবীয় অঞ্চলে বা একই রেখা বরাবর বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে প্রশ্ন কিন্তু জ্ঞানমূলক আসে, মেটাকাইনেসিস কি? তাহলে বলবা মাইটোসিস বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলোর বিষুবীয় অঞ্চল বরাবর বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। সো যখন তুমি কোনো ডেফিনেশন লিখবা, কোনো কিছু একটা পরিচয় দিবা, তখন অবশ্যই এটা কোন কোষ বিভাজন, এটাকে মাইটোসিস নাকি মায়োসিস, দেন তার কোন পর্যায়, এটা 5টা পর্যায়ের মধ্যে কোনটাকে আসলে হাইলাইট করতেছে, সো সেই পর্যায়ে নাম লিখতে হবে। তাহলে যে কোনো ডেফিনেশনের ক্ষেত্রে কোন কোষ বিভাজন, মাইটোসিস নাকি মায়োসিস, এবং সেটা কোন ধাপে ঘটতেছে সেই ধাপকে অবশ্যই মেনশন করে তারপর তার ডেফিনেশন লিখতে হবে, তাহলে তুমি ফুল মার্কস পাবা। আদারওয়াইজ কিছু ক্ষেত্রে স্যাররা ফুল মার্কস নাও পারে। কারণ তুমি যদি বলো যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলোর বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার নাম কি, মেটাকাইনেসিস, কোশ্চেন থেকেই যায় যেটা কোন ধাপে ঘটে, মেটাফেজ। মেটাফেজ কার অংশ? অ্যান্সার কি? মাইটোসিস। সো তুমি কোষ বিভাজন কোনটা, ধাপ কোনটা, এটা অবশ্যই উল্লেখ করবা। ক্রোমোসোমের অভ্যন্তরে ক্রোমাটিন গুলো সংকুচিত হয়। তাহলে ক্রোমোসোমের অভ্যন্তরের যে ক্রোমাটিন ছিল সেই ক্রোমাটিন গুলো সংকুচিত হয়, কারণ আমরা জানি ক্রোমোসোমের ভিতরে কিছু তোমার সুতার মতো অংশ থাকে। এই সুতার মতো অংশের নাম হচ্ছে ক্রোমাটিন। সেই ক্রোমাটিন সংকুচিত হয়ে যায় এবং অতিমাত্রায় পেঁচিয়ে যায়, যাকে বলা হয় সুপার কয়েলিং। অতিমাত্রায় পেঁচানো যার নাম কি? সুপার কয়েলিং। এর ফলে ক্রোমাটিনের ঘনত্ব কি হয়? বৃদ্ধি পায়। এর ফলে ক্রোমাটিনের ঘনত্ব বৃদ্ধি পায়, যাকে বলা হচ্ছে কনডেনসেশন। তাহলে কনডেনসেশন মানে কি? ঘনত্ব বৃদ্ধি পাওয়া। আর ক্রোমাটিন গুলো অতিমাত্রায় পেঁচিয়ে যাওয়ার নাম কি? সুপার কয়েলিং। ঠিক আছে? সো আমি যদি তোমাকে এখন একটু সুপার কয়েলিং এবং কনডেনসেশন বুঝাই দেই, তাহলে তোমার জন্য একটু বেটার হবে। ধরো এইটা ক্রোমোসোমের বাহু। সো ক্রোমোসোমের ভিতরে কিন্তু এরকম ক্রোমাটিন তন্তু আছে। ধরো এরকম ক্রোমাটিন তন্তু আছে, তাই না? এই ক্রোমাটিন তন্তুগুলো দিয়ে কিন্তু ক্রোমোসোম গঠিত হয়। কিন্তু যখন সুপার কয়েলিং ঘটে, এই ক্রোমাটিন তন্তুগুলা এরকম অতিমাত্রায় কি হয়ে যায়? অতিমাত্রায় পেঁচে যায়। স্বাভাবিক অবস্থায় প্যাচ কম থাকে, কিন্তু যখন তোমার মেটাফেজ পর্যায়ে আসে তখন এই ক্রোমাটিন গুলো অতিমাত্রায় পেঁচিয়ে যায়। এবং দেখো অতিমাত্রায় পেঁচানোর নাম কি? সুপার কয়েলিং। ঠিক আছে? এবং সুপার কয়েলিং। এবং তুমি কম্পেয়ার করে দেখো যে আগের তুলনায় এখন কিন্তু ক্রোমাটিনের যে ঘনত্ব, সেই ঘনত্ব কি হবে? সেই ঘনত্বটা বৃদ্ধি পাবে। অ্যাকচুয়ালি বাহুগুলা খাটো হয়ে যাবে, বাহুগুলা জল বেজনের ফলে কি হয়ে যাবে? খাটো হয়ে যাবে। ভিতরে ঘনত্বটা কি হবে? বৃদ্ধি পাবে। সেই ঘনত্ব বৃদ্ধি হওয়ার নাম কি? কনডেনসেশন। তার নাম হচ্ছে কনডেনসেশন। ঠিক আছে? ওকে। সো যেহেতু এখানে এখানে সর্বোচ্চ মাত্রায় জল বিজন ঘটে, মানে প্রফেজে জল বিজন ঘটে, প্রমেটাফেজেও ঘটে, মেটাফেজেও ঘটে। মেটাফেজে যেহেতু সর্বোচ্চ মাত্রায় জল বিজন ঘটে, সুতরাং মেটাফেজে ক্রোমোসোমগুলো সর্বাধিক খাটো, মোটা এবং কি হয়? স্পষ্ট হয়। ওকে, আরো 2টা পয়েন্ট এখানে লিখতে হবে। তো 4 নাম্বার পয়েন্টে লেখা যায় যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের
সম্পূর্ণ সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। 5 নম্বর হচ্ছে প্রতিটি মাতৃক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুইটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। তাহলে ভালো করে খেয়াল করো। জানার পরে কি বলছি? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে খেয়াল করো যে এর আগে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, কন্টিনিউয়াস টেন্স বলে প্রোফেস, বিলুপ্তি ঘটে এটা বললে ছিল প্রোমেটাফেস। আর যখন সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সম্পূর্ণ কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিটলি একদম অ্যাবলিশ হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়, তখন সেটাকে বলতেছে মেটাফেস। সো আমি ওই সেন্টেন্স গুলাকে আসলে তোমার ভালো করে লক্ষ্য করতে বলছি যে কোনটা কন্টিনিউয়াস টেন্স, কোনটা পারফেক্ট এবং কোনটা পাস্ট পারফেক্ট, এগুলো তোমার খেয়াল রাখতে হবে। প্রতিটি মাতৃক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হইলে দুইটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। তাহলে একটি মাতৃক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুইটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। এখানে কিন্তু অপত্য ক্রোমোসোম বলি নেই, অপত্য কি বলতেছি? সেন্ট্রোমিয়ার। ভালো করে খেয়াল রাখো। তাহলে যখন একটি মাতৃকোষের সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে এবং দুইটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হবে, তখন সেটা হচ্ছে মেটাফেস। আর যদি এখানে দুইটি অপত্য সেন্ট্রোমিয়ারের জায়গায় দুইটি অপত্য ক্রোমোসোম থাকে, যখন অপত্য ক্রোমোসোমের কথা বলবো তখন সেটা হবে কি? অ্যানাফেস। সো এটা খুব ভালো করে খেয়াল করবা। এবং দেখো এই যে এখানে কি সেন্ট্রোমিয়ার গুলা কি হবে? বিভক্ত হবে। এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে দেখো আমরা ক্রোমোসোমের সংখ্যা দেখবো যে মাতৃকোষ অপত্য কি থাকবে? সমান থাকে। এখন দেখো আমরা যে এই ছবিটা পড়ছিলাম 2n মানে কত? 2n মানে 46। 2n মানে কত? 46। তাহলে দেখো এই যে 4টা ক্রোমোসোম, এই 4টা ক্রোমোসোমের যদি সেন্ট্রোমিয়ার কি হয়? বিভক্ত হয়, তাহলে 4টা ভেঙে সেন্ট্রোমিয়ার কয়টা হয়ে যাবে? 8টা হয়ে যাবে। এবং ক্রোমোসোম কয়টা হবে? 8টা হবে। 8টার মধ্যে উপরে যাবে কয়টা? 4টা। নিচে আসবে কয়টা? 4টা। তাহলে উপরে 4টা, নিচেও 4টা। তাহলে মাতৃকোষীয় ক্রোমোসোম ছিল 4টা, অপত্য কোষীয় দেখা যায় উপরে 4টা, নিচে 4টা। সো এই থিওরি যদি অ্যাপ্লাই করো, এখানে ছিল 2n ক্রোমোসোম, তাহলে 2n মানে কতগুলা? মানুষের ক্ষেত্রে 46টা। এখন প্রত্যেকের যখন সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় তখন 46টা ইন্টু 2, এটা ডাবল হয়ে কত হয়? 92, 92টা। 92 মধ্যে দেখো 2n মানে কি? 46, আরেক 2n মানে কি? 46। তখন 46 কিন্তু দুইটা অপত্য কোষের মধ্যে কি করে? প্রবেশ করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে মাতৃকোষের যে ক্রোমোসোম সংখ্যা থাকে, সেই ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলো এই মেটাফেজ পর্যায়ে বিভক্ত হয়ে যায়। ফলে সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে ক্রোমোসোম সংখ্যা দেখো সাময়িকভাবে কিন্তু মনে হয় ডাবল হয়েছে, কিন্তু যেহেতু একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হবে, সুতরাং ওই টোটাল ক্রোমোসোম সংখ্যা তখন দুই ভাগে বিভক্ত হয়ে মানে 46 করে বা মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোসোম অপত্য কোষের মধ্যে কি করে? প্রবেশ করে। যদি এইটা বলি এটা ডিপ্লয়েড কোষ, আর যদি হ্যাপ্লয়েড কোষ বলি তা ধরো এন থেকে এই এন আরেকটা এন, এই হ্যাপ্লয়েড কোষই হোক ডিপ্লয়েড কোষই হোক, দুই জায়গাতেই কিন্তু মাইটোসিস ঘটে। এটা ডিপ্লয়েড কোষে মাইটোসিস আর এটা হ্যাপ্লয়েড কোষে মাইটোসিস। তাহলে এন মানে কত? এন মানে হচ্ছে 23। তাহলে যারা নিচু মানের প্রাণী তার ক্রোমোসোম হচ্ছে 23। এখন ওদের যখন মেটাফেজ পর্যায়ে আসে, ওদের এই সেন্ট্রোমিয়ার গুলো কি হয়? বিভক্ত হয়। বিভক্ত হয়ে 23টা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে ডাবল হয়ে যায়। কত হয়? 46। এই 46 থেকে দুইটা কোষ, তাহলে 23 যোগ 23, এই 23 করে নতুন অপত্য কোষে কি করে? প্রবেশ করে। তাহলে সব জায়গায় নিয়ম হচ্ছে যে মাতৃকোষের সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে। কোথায় বিভক্ত হবে? মেটাফেজে। বিভক্ত হলে ক্রোমোসোম সংখ্যা সাময়িকভাবে ডাবল হবে এবং তখন ওই ক্রোমোসোম সংখ্যা দেখা যাবে নতুন দুইটা অপত্য কোষে সমান ভাগে বিভক্ত হয়ে, সমান ভাগে বন্টিত হয়ে
নতুন কোষগুলোতে কি করবে, প্রবেশ করবে। ফলে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা কি থাকবে, সমান থাকবে। সো বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন? ওকে, কারো কোনো কমেন্ট? সবাই কি একটু ঝিমায় পড়ছো? সবাইকে ঘুম ধরতেছে? ওদের কি ঘুম ধরতেছে? চা কফি খাবা? ওকে, এবার আসি অ্যানাফেস। অ্যানাফেস কে বলা হয় গতি পর্যায়। অ্যানাফেস এর অপর নাম কি, গতি পর্যায়, এবং এটাতে এমসিকিউ প্লাস উদ্দীপক দুইটাই আসে। এখানে কি হয়, এখানে হচ্ছে প্রতিটি মাতৃ ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার, তাহলে প্রতিটি মাতৃ ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্তির ফলে দুইটি করে অপত্য ক্রোমোসোম সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে পরের পয়েন্ট যদি বলি, অপত্য ক্রোমোসোম মেরুর দিকে চলতে থাকে। ঠিক আছে, এখানে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো বা বাহুদ্বয়, ঠিক আছে, বাহুদ্বয় অনুগামী হয়। সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। তাহলে খেয়াল করো 4 এবং 5 এর মধ্যে, সরি 1 এর জন্য আমরা কি লিখবো? তাহলে অ্যানাফেসের গতি পর্যায় বলছে, গতি পর্যায় কেন বলছে একটু পরে ব্যাখ্যা পাওয়া যাবে। তাহলে প্রতিটি মাতৃ ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার, দেখো এখানে একটা কথা অ্যাড করছি, সম্পূর্ণ বিভক্তির ফলে দুইটি করে অপত্য কি হয়, ক্রোমোসোম সৃষ্টি হয়। তাহলে মেটাফেজের সাথে অ্যানাফেজের কি পার্থক্য? ওখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে, আমরা সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্তি কিন্তু বলি নেই, বিকজ ওখানে সেন্ট্রোমিয়ার থেকে জাস্ট অপত্য সেন্ট্রোমিয়ার হবে, কিন্তু অপত্য ক্রোমোসোম হবে না। যখনই অপত্য ক্রোমোসোম কথাটা বলবো তখনই সম্পূর্ণ বিভক্তি হয়ে গেছে। তাহলে সম্পূর্ণ বিভক্তি বললে অপত্য ক্রোমোসোমের কথা আসবে, অপত্য সেন্ট্রোমিয়ারের কথা আসবে না, অপত্য ক্রোমোসোমের কথা আসবে। সো খুব কেয়ারফুল এই শব্দগুলোতে, এগুলোতে তোমার কিন্তু মূল প্যাচটা কিন্তু এইখানেই হবে, বা রিটার্নের মধ্যে স্যাররা ওইগুলোই খুঁটে খুঁটে দেখবে তুমি ঠিকভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারছো কিনা। অপত্য ক্রোমোসোম মেরুর দিকে চলতে শুরু করে। ওকে, সেন্ট্রোমিয়ার গুলা অগ্রগামী, সেন্ট্রোমিয়ার গুলা আগে আগে যাবে, বাহুদ্বয় কি হবে, অনুগামী হবে। তুমি খেয়াল করে দেখো, এই যে সেন্ট্রোমিয়ার পুরোপুরি বিভক্ত হয়ে গেছে, মাতৃ ক্রোমোসোম থেকে অপত্য ক্রোমোসোম সৃষ্টি হয়েছে এবং ক্রোমোসোম গুলা মেরুর দিকে চলতে শুরু করছে। এই মেরুর দিকে চলতে শুরু করার জন্যই তাকে বলতেছে কি, গতি পর্যায়। ঠিক আছে, তাহলে মেরুর দিকে ধাবিত হওয়ার জন্য এটাকে বলতেছে গতি পর্যায়। এবং দেখো মেরুর দিকে চলানোর সময় দেখো তার সেন্ট্রোমিয়ার কি আগে আগে যাচ্ছে। ওকে, উপরে হোক নিচে হোক সেন্ট্রোমিয়ার আগে যাচ্ছে এবং বাহুগুলো দেখো পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তাহলে বাহুগুলো হচ্ছে অনুগামী। তাহলে অগ্রগামী হচ্ছে যে আগে আগে যায়, আর অনুগামী হচ্ছে যে তাকে ফলো করে, পরে যায়। এখন দেখো ক্রোমোসোম গুলার কিন্তু একটা শেপ দেখা যাচ্ছে, কোনটা মনে হচ্ছে ভি শেপ, কোনটা মনে হচ্ছে এল শেপ। ওকে, সো সেন্ট্রোমিয়ারের যে পজিশন, সেন্ট্রোমিয়ারের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী কিন্তু ক্রোমোসোমের আকৃতি কিন্তু কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে, বা আকৃতি ভিন্ন ভিন্ন হইতে পারে। আকৃতি 4 রকম হইতে পারে, ভি, এল, জে এবং আই। বেশিরভাগ দেখা যায় ভি এবং এল, সব থেকে বেশি দেখা যায় ভি এবং এল। জে এবং আই শেপ ক্রোমোসোম কি থাকে, একটু কম থাকে, দ্যাটস ওয়াই এখানে তেমন একটা দেখানো হয় নাই। সো এখান থেকে আমরা সেভ করে ফেলি এবং আরেকটা পয়েন্ট লিখি, সেটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। তাই লিখবো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী,
সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বিভিন্ন আকৃতির, তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বিভিন্ন আকৃতির ক্রোমোসোম দেখা যায়। ঠিক আছে, তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বিভিন্ন আকৃতির ক্রোমোসোম দেখা যায়। এর মধ্যে তোমার মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে তোমার মধ্যকেন্দ্রিক, মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, সেটা হচ্ছে কোন শেপ? ভি আকৃতি। অপশন বি হচ্ছে সাব মেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক, এটা হচ্ছে এল আকৃতি। অপশন সি হচ্ছে তোমার অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্তকেন্দ্রিক। অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্তকেন্দ্রিক, এটা হচ্ছে কোন অক্ষরের মতো? জে অক্ষরের মতো, জে। অপশন ডি হচ্ছে তোমার টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক। টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক, এটা হচ্ছে কোন অক্ষরের মতো? আয়ের মতো, আয় অক্ষরের মতো। তাহলে খেয়াল করে দেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমের আকৃতি কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, মেটা মানে মাঝখানে, যখন তোমার সেন্ট্রোমিয়ারটা ক্রোমোসোমের দুই বাহুর মাঝখানে বসবে, তখন দেখো দেখতে কিরকম হবে? ভি এর মতো মনে হবে, তাই না? তাহলে যখনই একটা সেন্ট্রোমিয়ার দুই বাহুর মাঝখানে বসে, তখন তোমার এই ক্রোমোসোমকে দেখতে কিসের মতো মনে হয়? ভি এর মতো মনে হয়, তখন তাকে বলা হবে মেটাসেন্ট্রিক। যখন যখন সেন্ট্রোমিয়ারটা দুইটা বাহুর মাঝখানে এমন ভাবে বসবে যে এল এর মতো শেপ সৃষ্টি হয়েছে, মানে দেখো একটা একটু বড় বাহু, একটা বাহু একটু লম্বা, আর একটা বাহু একটু খাটো, এবং এমন ভাবে সেন্টিমিটার বসছে, শেপ দেখতে এল এর মতো মনে হচ্ছে, তখন সে সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক। যখন একটা সেন্ট্রোমিয়ার এমন ভাবে পজিশন নিচ্ছে, এমন ভাবে বসছে যে এটাকে দেখতে জে এর মতো মনে হচ্ছে, ঠিক আছে, জে এর মতো কেন মনে হইলো? একটা বাহু অনেকটা লম্বা, একটা বাহু অনেক লম্বা, একটা বাহু খাটো, এবং দুটার মধ্যে অ্যাঙ্গেল এমন হবে, দুইটা বাহুর মধ্যে এমন একটা অ্যাঙ্গেল বা এমন একটা পজিশন যে সেন্ট্রোমিয়ারকে জে এর মতো মনে হচ্ছে, মানে সেন্ট্রোমিয়ার এমন পজিশনে বসছে যে এটাকে জে অক্ষরের মতো মনে হচ্ছে, তখন সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক। আর যেরকম হয় যে দুইটা বাহু প্লাস সেন্ট্রোমিয়ার সবাই যদি একই সরলরেখায় বসে, মানে দুই বাহু এবং তোমার সেন্ট্রোমিয়ার একই সরলরেখায় বসে, এবং একটা বাহু একদম নগণ্য, ধরো একটা বাহু এরকম একদমই নগণ্য, আর একটা বাহু অনেক লম্বা, তাহলে একটা বাহু অনেক লম্বা এবং আরেকটা বাহু নগণ্য বা দেখা যায় না বললেই চলে, এবং তার মাঝখানে সেন্ট্রোমিয়ার বসছে এবং এমন ভাবে বসছে আয়ের মতো আকৃতি তৈরি করছে, তখন তাকে বলা হয় টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক। ঠিক আছে, সো আমরা এটা খুব ভালো করে পড়বো, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে প্লাস উদ্দীপক আসে এই টপিকগুলো থেকে। ঠিক আছে, সো আমাদের এখানে দেখো ভি এবং এলটা বেশি পাওয়া যায়, আগে বলছি কমন হচ্ছে ভি এবং এল, জে এবং আই খুবই খুবই আনকমন, সো এটা ছবি দেখায় নাই। এবার টেলোফেস, লাস্ট পর্যায়ে চলে আসছে। টেলোফেস মানে কি? অন্ত পর্যায়। টেলোফেসের একটা নাম কি? অন্ত পর্যায়, মানে শেষ পর্যায়। তাহলে এখানে দেখো প্রফেজের উল্টা ঘটনা ঘটবে, তাহলে টেলোফেজের মধ্যে কি ঘটে? প্রফেজের উল্টা মেকানিজম ঘটবে। ওকে, তোমাদের বুঝতে পারতেছো কিনা বলো? ওকে, স্বপ্ন বলছে ক্লিয়ার, বাকিদের কি অবস্থা জানাই দাও আমাকে। টেলোফেজের মধ্যে দেখো এখানে ক্রোমোসোম গুলোতে জল যোজন শুরু হয়, ফলে ক্রমান্বয়ে এরা সরু, লম্বা ও অস্পষ্ট
হতে থাকে। স্পিন্ডল তন্তুগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। স্পিন্ডল তন্তুগুলো ধীরে বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটবে। ওকে, সো তাহলে এখানে কি কি দেখাচ্ছে দেখো। তাহলে প্রফেজের উল্টা ঘটনাগুলা, ক্রোমোসোম গুলাতে এখানে জল যোজন শুরু হবে। প্রফেজ ছিল জল বেজন, এখানে জল যোজন শুরু হবে। ভিতরে পানি প্রবেশ করার ফলে আস্তে আস্তে ক্রোমোসোমের যে ক্রোমাটিন গুলা আস্তে আস্তে কি হবে, প্রসারিত হবে। এরা সরু হবে, লম্বা হবে এবং অস্পষ্ট হতে থাকে। অর্থাৎ যখন ভিতরে আস্তে আস্তে পানি প্রবেশ করবে, তারা আস্তে আস্তে প্রসারিত হবে বা লম্বা হবে, তারা আস্তে আস্তে সরু হয়ে যাবে। যখন লম্বা হবে তখন একটু চিকন হবে বা সরু হবে এবং সাথে অস্পষ্ট হয়ে যাবে। ওকে, মোটা হইলে স্পষ্ট হয় আর শুরু হয়ে গেলে অস্পষ্ট হয়ে যায়। স্পিন্ডল তন্তুগুলো ধীরে ধীরে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। স্পিন্ডল তন্তু যেগুলো সৃষ্টি হয়েছিল বা স্পিন্ডল যন্ত্র যেগুলো সৃষ্টি হয়েছিল সেটা বিলুপ্ত হয়ে যাবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে, মানে আবার এটা ফেরত আসবে। এই দেখো ছবি, এখানে তোমার টেলোফেজ পর্যায়ের মধ্যে দেখো দুইটা মোটামুটি নতুন অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেছে, বা দুইটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, মানে অপত্য কোষ সৃষ্টি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তো এখানে খেয়াল করে দেখো, এই যে নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাস সেটা কিন্তু ফেরত আসছে। এই যে তোমার এখানে যে তোমার ক্রোমাটিন তন্তু সেগুলা কিন্তু অস্পষ্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এগুলো কিন্তু আবার ফেরত আসছে এবং এখানে জল যোজন ঘটতেছে। বুঝতে পারছো? স্পিন্ডল তন্তুগুলো দেখো অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। তুমি দেখো এখানে ড্যাশ দিয়ে দেখাচ্ছে, একদমই তোমার ফেড হয়ে গেছে, একদম বিলুপ্ত হওয়ার পথে, তাই না? সো আশা করি আমরা ছবিগুলা আঁকতে পারবো। তাহলে প্রত্যেকটা ধাপের বর্ণনা মাথায় রাখতে হবে, বর্ণনা মাথায় না রাখলে কিন্তু তুমি ছবি আঁকতে পারবা না। আচ্ছা, এবার আসো সৃজনশীল প্রশ্ন। আমরা কুমিল্লা বোর্ডের প্রশ্নটাকে দেখি। জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা কোষ বিভাজনের দুইটি মডেল পর্যবেক্ষণ করলো। তারা দেখলো প্রথম মডেলের প্রথম দশায় ক্রোমোসোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয় এবং দ্বিতীয় মডেলের প্রথম দশায় ক্রোমোসোমের গায়ে ক্রোমোমিয়ার দেখা যায়। ওকে, তাহলে তোমার দুই ধরনের কোষ বিভাজন তারা দেখছে। প্রথম ধরনের কোষ বিভাজনে বা প্রথম মডেলে প্রথম দশায় দেখো, প্রথম মডেলের প্রথম দশায় ক্রোমোসোমগুলো ক্রোমাটিডে কি হয়, বিভক্ত হয়। তাহলে ক্রোমোসোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত অপত্য সূত্র বা ক্রোমাটিডে বিভক্ত হয়, সেটা বললে কোন ধাপ আসবে? প্রফেস। সো এখানে কি বলতেছে, এখানে প্রফেস নিয়ে কথা বলতেছে যে মাইটোসিসের প্রফেস। আর পরের মডেলটা ছিল তোমার মায়োসিসের যে ক্রোমোসোমের গায়ে ক্রোমোমিয়ার লেগে থাকে, এটা হচ্ছে প্রফেস 1-এর ল্যাপ্টোটিন উপপর্যায়। তো মায়োসিসের মধ্যে আবার প্রফেস মানে মায়োসিস 1 আছে, মায়োসিস 2 আছে, সুতরাং প্রফেস 1 আছে, প্রফেস 2 আছে। প্রফেস 1-এর মধ্যে আবার 5টা উপপর্যায় আছে। ওই ল্যাপ্টোটিন উপপর্যায়ের মধ্যে এই ক্রোমোমিয়ার দেখা যায়। এটা মায়োসিস পড়ানোর সময় বুঝাই দিব। ওকে, সো আশা করি তোমরা এইভাবে খেয়াল রাখতে পারবা। প্রত্যেকটা ধাপের বৈশিষ্ট্য থেকে কিন্তু উদ্দীপক আসতে পারে। যেমন বললাম, ক্রোমোসোম নৃত্য যে ধাপে দেখা যায় সেই ধাপের ছবি আঁকো, তাহলে কি হবে অ্যান্সার? প্রোমেটাফেজ। মেটাকাইনেসিস, তারপর হচ্ছে তোমার কন্ডেনসেশন, সুপার কয়েলিং কোথায় দেখা যায়? তাহলে অ্যান্সার মেটাফেজ পর্যায়। কোনটিকে গতি পর্যায় বলা হয়? কোথায় ক্রোমোসোমগুলো ভি এল জে আয়াকৃতি প্রাপ্ত হয়? অ্যান্সার ক্যানাফেজ। তাহলে ওইটার ছবি আঁকো, এমন প্রশ্ন হইতে পারে। নেক্সট হচ্ছে তোমার
কোন ধাপে জল বিয়োজন শুরু হয় এবং সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোসোম অপত্য ক্রোমাটিডে কি হয়, বিভক্ত হয়। তাহলে অ্যান্সার কি, প্রফেস। নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে, পুনরায় জল যোজন শুরু হয়, তাহলে কি হবে, টেলোফেস। তার মানে প্রত্যেকটা ধাপ থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দিয়ে তোমার উদ্দীপক আসবে এবং সেই ধাপের ছবি আঁকাইতে বলবে। তাহলে দেখো, প্রথম মডেলের কোষ বিভাজনের দশাগুলোর চিহ্নিত চিত্র আঁকো। তাহলে প্রথম মডেলের কোষ বিভাজনের দশাগুলোর চিত্র, তাহলে প্রথম মডেলের কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস, তাহলে মাইটোসিসের চিহ্নিত চিত্র। তাহলে এখানে কোশ্চেনটা কি বলছে, মাইটোসিসের দশাগুলোর চিত্র, মাইটোসিসের দশাগুলোর চিত্র, ঠিক আছে। তাহলে 5টা দশার, ওকে, তাহলে এখানে 5টি দশা কিন্তু ছিল, সেই 5টি দশার শুধু ছবি আঁকতে বলছে। সো আশা করি তোমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে ক্লিয়ার। নেক্সট আসো, আমরা পরের কোশ্চেনে আসি। এই দেখো, রাজশাহী বোর্ড 23-এর একটা প্রশ্ন। সেটা দেখো, এই যে তোমার একটা কোষ যেখানে 2n ক্রোমোসোম, এটা দেখো 2n, এখানে দেখো 2n হয়েছে, তাহলে এটা মাইটোসিস, এটা ডিপ্লয়েড কোষে মাইটোসিস। তাহলে এটা হচ্ছে ডিপ্লয়েড কোষে মাইটোসিস। আর পাশের যে তোমার এটা ছিল, এটা হচ্ছে মায়োসিস, এটা ছিল মায়োসিস। কারণ দেখো এখানে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হ্রাস পেয়েছে। এখানে ফার্স্ট অফ অল স্টেপ 2টা এবং প্রথম স্টেপে দেখো ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হ্রাস পেয়ে গেছে, 2n থেকে n হয়ে গেছে, তাহলে এটা মায়োসিস প্রক্রিয়া, এটা পরে পড়াবো। উদ্দীপকে এম এর তৃতীয় দশার চিত্র অঙ্কন করো। তাহলে এম মানে কি, মাইটোসিস। তাহলে মাইটোসিসের তৃতীয় দশার নাম কি, মাইটোসিসের তৃতীয় দশা, এটা নাম হচ্ছে মেটাফেজ। মাইটোসিসের যে তৃতীয় দশা তার নাম কি, মেটাফেজ, মনে থাকবে। তাহলে মেটাফেজের সচিত্র বর্ণনা, তাহলে চিত্র প্লাস বর্ণনা দেখতে হবে। আমি তো বলছি একটা বা দুইটা প্রশ্ন, একটা বা দুইটা ধাপ আসলে তোমার ছবি প্লাস ডেসক্রিপশন দুইটাই চাইবে। এবার সে এমসিকিউ প্রশ্ন, তোমরা দেখি অ্যান্সার করবা। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায়? তাহলে কোন পর্যায়ে এসে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায়? প্রথমে স্পিন্ডল সৃষ্টি হয়েছিল, পরে অদৃশ্য হয়ে গেল, কোথায় এসে অদৃশ্য হয়েছে? অপশন লিখে অ্যান্সার করবা। ওকে, সো স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়, অ্যান্সার হচ্ছে একদমই সহজ, টেলোফেস। টেলোফেস পর্যায়ে এসে কিন্তু স্পিন্ডল তন্তুগুলো পুনরায় কি হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। ওকে, নেক্সট দেখো পরের প্রশ্ন, কোনটিকে গতি পর্যায় বলা হয়? তাহলে গতি পর্যায় কোনটিকে বলা হয়? অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ। আমরা কিন্তু খুব ক্লিয়ারলি বলছি যে অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলোর মধ্যে গতিশীলতা দেখা যায়, তাই এটাকে বলা হয় গতি পর্যায়। আনফরচুনেটলি তোমাদের কমেন্টগুলো আসলে আমার দেখা টাফ হয়ে যাচ্ছে, কমেন্টগুলো আসলে দেখতে পাচ্ছি না, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। তাহলে 2-এর অ্যান্সার হচ্ছে সি, গতি পর্যায় মানে অ্যানাফেজ। 2n সমান 8 হলে, 2n সমান 8 হলে মাইটোসিস মেটাফেজ দশায় মোট কতটি ক্রোমাটিড দেখা যায়? তাহলে 2n সমান যদি 8 হয়, তাহলে মাইটোসিসের মেটাফেজ দশায় কতটি ক্রোমাটিড দেখা যায়? তাহলে একটা ক্রোমোসোম থেকে 2টা ক্রোমাটিড হয়, একটা থেকে 2টা হয়, তাহলে 8টা থেকে কত হবে, 8 ইন্টু 2, তাহলে কত হবে, 16। তাহলে অ্যান্সার কি, 16। তাহলে প্রত্যেকটি ক্রোমোসোমের মধ্যে 2টা ক্রোমাটিড থাকে, সুতরাং 8টি ক্রোমোসোম থেকে 8 দুগুণে 16টি ক্রোমাটিড দেখা যাবে। ওকে, শবনমকে ধন্যবাদ। শবনম, তোমার অ্যান্সার দেওয়ার জন্য। ক্রোমোসোমাল নৃত্য দেখা যায় কোথায়? ক্রোমোসোমাল নৃত্য পড়াইছি একটু আগেই, এটা হচ্ছে প্রোমেটাফেজ, 4-এর বি। তাহলে প্রোমেটাফেজ ধাপে ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়, ক্রোমোসোম গুলার মধ্যে একটা আন্দোলিত অবস্থা দেখা যায়, তাই না?
ওকে, নেক্সট হচ্ছে তোমার 5 নাম্বার, মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোসোম বিষুবীয়ঞ্চলে বিন্যস্ত হয়? তাহলে ক্রোমোসোম বিষুবীয়ঞ্চলে বিন্যস্ত হয় কোন দশায়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোসোম বিষুবীয়ঞ্চলে বিভক্ত হয়? অ্যান্সার হচ্ছে মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় ক্রোমোসোম গুলোর বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার নাম কি? মেটাকাইনেসিস। সুতরাং 5-এর অ্যান্সার কি হবে? 5-এর অ্যান্সার হবে বি। ওকে, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোসোম থেকে পানি বিয়োজন ঘটে? তাহলে ক্রোমোসোম থেকে পানি বিয়োজন কখন ঘটে? পানি কখন বের হয় বলো? এটা শেষ কোশ্চেন, এবং যেটা ক্লাসটা একটু বড় ছিল, 1 ঘন্টা 25 মিনিটের মতো হয়ে গেছে। সো আমিও চাচ্ছি যে তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, যাতে তোমরা বাসায় রিল্যাক্স করতে পারো। ওকে, পড়াশোনা সবসময় আসলে একটু টাফ, ধৈর্যের ব্যাপার। এবং আমরা অনেকেই আছে যে পড়াশোনাকে এখনো মন থেকে মেনে নেই নাই। সে জন্মের পর থেকে এখন পর্যন্ত তোমার পড়াশোনা ভালো লাগে নাই, এবং তুমি মন থেকে মানতে পারো নাই যে তোমার পড়াশোনা করতে হবে বা করা উচিত। ওকে, বাট আনফর্চুনেটলি এই পড়াশোনা ছাড়া সারভাইভ করা পসিবল না। মানে পড়াশোনা ছাড়া তোমার জিপিএ আসবে না, কোনো ডিগ্রি অর্জন হবে না, কোনো জব অ্যাপ্লাই করতে পারবে না, ভালো আর্নিংস আসবে না। তোমার এক কথায় সার্ভাইভ করাই কি হয়ে যাবে? টাফ হয়ে যাবে। সো সত্যি কথা বলতে যে সার্ভাইভ করাটা এত সহজ না, এবং ভালো কোনো কিছু এটা ফ্রিতে আসে না। এটা অনেক অনেক শ্রম এবং ত্যাগের বিনিময়ে কিন্তু আসে। সো যখন তুমি শ্রম দিবা, তুমি স্যাক্রিফাইস করবা, তখন সৃষ্টিকর্তা তোমার প্রতি খুশি হয়ে অবশ্যই তোমাকে তোমার বঞ্চিত করবে না। ঠিক আছে? সো মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোসোম থেকে পানি বিয়োজন হয়? অ্যান্সার প্রফেজ। প্রফেজের মধ্যে কিন্তু পানি কি হয়ে যায়? পানি বিয়োজিত হয়ে যায়। ঠিক আছে? ওকে, সো আমরা এর মাধ্যমে কিন্তু আমাদের আজকের যে লেকচার ক্লাস ছিল এটার একদম শেষ পরে চলে আসছি। আর একটা বিষয় তোমাদেরকে আমি বলি, মানে অনেকেই দেখি এখন অনলাইনে পড়ায়, যেখানে আসলে পড়ানোর থেকে আমার কাছে মনে হয় অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় থিওরি, মানে ধরো যেটা দরকার নাই, এটা মেডিকেলে দরকার হবে, মেডিকেলের তোমার ফার্স্ট ইয়ারে তুমি পড়বা অথবা সেকেন্ড ইয়ারে পড়বা, কিন্তু তোমাকে এখন দেখানো হচ্ছে মানে জাস্ট তোমাকে একটু ফ্যাসিনেট করার জন্য, বা তোমাকে আসলে ওটার প্রতি কৌতূহলী করার জন্য। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি মেডিকেলের চান্সই না পাও, ওই সব জিনিস দেখেই কি হবে আর এখন পড়েই কি হবে? মানে আমি এবিসিডি ঠিক মতো পারি না, কিন্তু আমি ওয়ার্ড মেকিং বা সেন্টেন্স মেকিং নিয়ে আমি এখন থেকে চিন্তা করতেছি, তাহলে তো আসলে হইল না। আমার তাকে বেসিক এবিসিডি শিখতে হবে, তারপরে তোমার সুযোগ অবশ্যই আসবে, ওয়ার্ড মেকিং এর স্টেজ আসবে, সেন্টেন্স মেকিং স্টেজ আসবে, তখন তুমি সেটা করবা। নেক্সট হচ্ছে তোমার অনেক অপ্রয়োজনীয় তথ্য পড়াচ্ছে, মানে তোমাকে জাস্ট দেখানোর জন্য, শো আপ করার জন্য আমি 2 বই 3 বই পড়াচ্ছি, অমুক তথ্য পড়াচ্ছি, অমুক তথ্য পড়াচ্ছি, মানে জাস্ট শো আপ। ঠিক আছে? এটা তোমার পরীক্ষা আসবে কি আসবে না, দে ডোন্ট কেয়ার। শুধু সে দেখাবে যে সে 3 বই পড়াবে বা অনেক তথ্য সে অতিরিক্ত পড়াচ্ছে। মানে এই যে একটা কোমলমতি স্টুডেন্টদেরকে অতিরিক্ত তথ্যের চাপ দেওয়া, অথবা যেটা অপ্রয়োজনীয়, যেটা এখন দরকার নাই সেটার বিষয়ে চাপ দেওয়া, এগুলো আসলে বেশি বেশি বাড়াবাড়ি। মানে আমাদের কিছু টিচারও আছে যে এগুলা বেশি বেশি আমি দেখি করতেছে, এগুলা আসলে অপ্রাসঙ্গিক। দেখবা শেষ পর্যন্ত এগুলো করতে গিয়ে স্টুডেন্টরা কোথাও চান্স পায় নাই। ওকে, কিন্তু যে বুঝে বুঝে পড়ে কোন টপিকটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, কোন প্যাটার্নে আসবে, এবং অল্প পরিশ্রম করেও বা সিলেক্টিভ পড়েও একদম ফুল মার্কস অ্যান্সার করতে পারবে, প্লাস সব কোশ্চেন কমন পড়বে, আমি মনে করবো সেই হচ্ছে স্মার্ট। কারণ লাইফে একটা ব্যালেন্স দরকার আছে, তাই না? যে তুমি কতটুকু তথ্য মাথায় রাখতে পারবা, কতটুকু পরীক্ষাতে আসবে, এবং ওর পাশাপাশি তোমার ব্যক্তিগত জীবন বলে কিছু একটা থাকবে কিনা। ওকে, সো এই স্মার্ট স্টুডেন্টরা কখনো গাধার মতো পড়ে না, তারা অবশ্যই বুঝে শুনে পড়াশোনা করে। বুঝতে পারছো? আর কিছু ভাই আছে তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে বা এইসব হাবিজাবি দেখিয়ে তোমাদেরকে অ্যাট্রাক্ট করার আসলে চেষ্টা করে। এটা এটা আসলে আমি টিচার হিসেবে নিতে পারি না, বা আমার ভালো লাগে না। আর আরেকটা আছে যে অনলাইনে দেখি এখন পড়ানোর থেকে মানে অন্যান্য ফাইজলামি আহ, বা অন্যান্য অপ্রাসঙ্গিক বিষয়গুলো আসলে অনেক সময় বেশি হয়, এবং তোমরাও দেখি অনেকেই পছন্দ করো এগুলা, যে টিচার একটু গল্প গুজব করবে বা অন্য কিছু করবে। ঠিক আছে? আসলে তোমার আলটিমেট গোল কি ভাই? তোমার আলটিমেট গোল তো পড়াশোনা করা।
তোমার ওই ফাইজলামি করে লাভ আছে? তোমাকে বিনোদন দিলাম, এন্টারটেইন করলাম, ক্লাসের বাইরে অনেক আউফাও কথা বললাম, তোমার লাভ কি? দিন শেষে ওগুলো পরীক্ষাতে আসবে? দিন শেষে ওইগুলোতে তুমি কিছু করতে পারবা? কিছুই করতে পারবে না। ঠিক আছে? সো এই যে এত এত মোটিভেশন দেওয়া, ইন্সপায়ার করা, মানে হাবিজাবি কথা বলা, এগুলো তোমার লাইফে কোনো কাজে আসবে না। তোমার কাজে যেটা আসবে তোমার পড়াশোনা, তোমার জিপিএ। তুমি যখন এটা ফিল করতে পারো ভিতর থেকে, তখন দেখবা যে তোমাকে আর ধাক্কা দিতে হচ্ছে না, ঠেলা দিতে হচ্ছে না, বা বোঝাতে হচ্ছে না, তুমি অটোমেটিকলি পড়াশোনা করতেছো। সো আমি ভাই চেষ্টা করি বেশিরভাগ সময় পড়ানোর জন্য, যাতে তোমার পড়ানোর বিষয়টাতে আমি তোমাকে বেশি বেশি সাপোর্ট দিতে পারি। ওকে, সো কথাগুলো হয়তো কারো ভালো লাগতে পারে, কারো ভালো লাগতে নাও পারে। যাদের ভালো লাগবে না তাদের কাছে আমি ডিপলি সরি, বাট ট্রুথ হচ্ছে তোমার পড়াশোনার বাহিরে অন্য কোনো কথাই তোমার প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগবে না। আর মোটিভেশন বাহির থেকে দেয়া উচিত, মাঝে মাঝে মোটিভেশন দিলে স্টুডেন্টদের পড়াশোনার ট্র্যাকটে আসে, কিন্তু যে পর্যন্ত একটা স্টুডেন্ট নিজে ফিল করতে না পারবে যে তার পরিবর্তন হওয়াটা জরুরি, বা তার পড়াশোনার প্রতি ডেডিকেশন বাড়ানোটা জরুরি, সেই পর্যন্ত তাকে ধাক্কে গুতিয়ে ঠেলা মেরে খুব একটা সামনে নেওয়া যাবে না। একটা না একটা পর্যায়ে সে স্টাক হয়েই যাবে এবং খুব বেটার কিছু আসবে না। সো নিজেকে একটু ফিল করার চেষ্টা করো যে আসলে এই যে দুনিয়াতে তোমাকে সৃষ্টিকর্তা পাঠাইলো, তোমাকে কি দায়িত্ব দিয়ে পাঠাইলো, তোমার আসলে আলটিমেট গোলটা কি? ওকে, তোমার গোল কি শুধু টাকা ইনকাম করা? গোল কি শুধুমাত্র পড়াশোনা করা? নাকি পড়াশোনার মাধ্যমে তুমি আর্নিং এর পাশাপাশি মানুষের কল্যাণের জন্য, জীবের উপকারের জন্য কিছু করতে চাও? এমন কিছু করতে চাও যেটা করে তুমি আনন্দ পাইছো, মজা পাইছো, এটা শিখতেও পারছো, এবং তুমি এই কাজটা করে মজাও পাইছো। মানে অনেক ডিপলি চিন্তা করে কিন্তু আসলে লাইফে আগানো উচিত। শুধুমাত্র একটা টেম্পোরারি এন্টারটেইনমেন্ট বা কোনো একটা মানে সহজ উপায়ে কোনো একটা জায়গায় পৌঁছানো, এটা পড়াশোনার উদ্দেশ্য আমার কাছে মনে হয় না। সো এই আশা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে। সবাই আশা করি ভালো থাকবা, এবং সবার সাথে পরবর্তী ক্লাস আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। গুড নাইট সবাইকে।